হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আগামীকাল ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের পরীক্ষা আছে। যারা ভাবছো পাস করতে পারবে না বা যাদের উদ্দেশ্য 100% নম্বর পাওয়ার, তাদের জন্য আজ এই ভিডিওটা। তোমরা দেখে নাও যে এই যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করছি এখান থেকে 100% আসবেই আসবে, গ্যারান্টি সহকারে একদম। একটু দেখে নাও এইগুলো তোমরা করেছো কিনা, বা যারা পাস করতে পারে না ভাবছো তারা যেন এইগুলো আপাতত করে যাও, আরামসে পাস করে যাবে। আর যাদের টার্গেট 100%, এইগুলো যেন মিস তোমাদের না হয়। অবশ্যই আসবেই আসবে, একদম 100%। আচ্ছা, ফার্স্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি না, সেটা হচ্ছে সেই অধ্যায়টার নাম হচ্ছে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, জৈব রসায়ন থেকে 100% একদম 100% পড়বে কি আইইউপিএসি নমেনক্লেচার বা আইইউপিএসি নামকরণ। আইইউপিএসি নমেনক্লেচার, হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আইইউপিএসি নমেনক্লেচার। 100% পড়বেই পড়বে, একদম লিখে রাখো, আইইউপিএসি নমেনক্লেচার পড়বে। এখান থেকে 2 প্রকারের প্রশ্ন হতে পারে। স্ট্রাকচার দিবে, আইইউপিএসি নামকরণ করতে বলবে বা আইইউপিএসি নামকরণ আছে সেখান থেকে স্ট্রাকচার বের করতে বলবে, অথবা কি না কোনো রূপান্তর পড়তে পারে। বিভিন্ন রকম রূপান্তর, ধরো মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল, বা বিভিন্ন রকম যে তোমাদের যে বিক্রিয়াগুলো আছে মিথেনের, এগুলো ওইখান থেকে তোমার পড়বে রূপান্তর। তার মধ্যে আইইউপিএসি নাম তো আলাদা করেই পাবে। আইইউপিএসি নাম পাবে, রূপান্তর পাবে, শনাক্তকরণ পাবে। ধরো এর সাথে বি মেশালে অমুক উৎপন্ন হয়, তার সাথে সি মেশালে বলা আছে এই বলেছে এ বি সি শনাক্তকরণ করো, বা এ বি শনাক্তকরণ করো, বা এ বা বি যৌগ দুটি শনাক্তকরণ করো। 100% পড়বে। এরপর যেটা হচ্ছে সেটা কি না 2 নম্বর পলিমার থেকে তোমার শর্ট প্রশ্ন হিসেবে এরকম পড়তে পারে যে জৈব বিশ্লেষ্য বা জৈব অবিশ্লেষ্য পলিমার, বা জৈব ভঙ্গুর বা জৈব অভঙ্গুর পলিমারের কয়েকটা নাম দাও। এমসিকিউ হিসেবে আসতে পারে, বা ধরো 2+3 লং প্রশ্ন এবং শর্ট প্রশ্ন হিসেবে চলে আসতে পারে, 2+3 এর মধ্যে। এটা কি না, এটা হচ্ছে পলিমার থেকে শর্ট প্রশ্ন আসার চান্স বেশি। পলিমার থেকে শর্ট প্রশ্ন আসার চান্স বেশি। জৈব ভঙ্গুর বা জৈব অভঙ্গুর, বা বলতে পারে যে অমুক, বা বলবে যে ইথিলিনের বলবে যে পলিমার বা মনোমারের নাম কি। বলবে যে পলিমারের নাম কি, ইথিলিন বলবে যে পলিমারের নাম কি, বা বলবে যে পিভিসি পলিমারের নাম কি, বা বলবে যে টেট্রাফ্লুরোইথিলিন পলিমারের নাম কি। শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর যেটা তোমার আসতে পারার সম্ভাবনা বেশি, সেটা কি না, সেটা হচ্ছে বলবে যে স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বলবে যে এরকম কোন একটা যদি বলবে যে ইথিলিন বা অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত জৈব যৌগ কিভাবে প্রমাণ করবে, ওই যে বিক্রিয়াটা আছে ওই বিক্রিয়ার মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একই জিনিস এই প্রশ্নটা করলেই 2টা প্রশ্ন হয়ে যাবে। এখান থেকে রূপান্তর, ধরো বললো যে ইথিলিন থেকে ইথিলিনে তুমি যে, এবার কি আমরা জানি যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটা আনস্যাচুরেটেড হয়, অসম্পৃক্ত, তাকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এইটা যে ধরো ইথিলিন আছে, CH2 ডবল বন্ড CH2। এবার ডবল বন্ড যে আছে তুমি কিভাবে করবে না, এখানে তুমি হাইড্রোজেন নিকেল জন্য দিয়ে করলে একটা করে হাইড্রোজেন অ্যাড হবে, সিঙ্গেল বন্ড একটা বন্ড উঠে যাবে, একটা বন্ড থাকবে, তাহলে ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড কনভার্ট হয়েছে। যেটা তৈরি হবে সেটা কি ইথেন, CH3 তাহলে দেখো তো ইথিলিন থেকে ইথেন বলে যে রূপান্তর হিসেবে এরকম পড়তে পারি, ইথিলিন থেকে ইথেন। একটা প্রশ্নে দুটো কভার হয়ে গেল। এই টাইপের প্রশ্নগুলো যেন জৈব রসায়ন থেকে তোমাদের মিস না যায়। লিন্ডেলার অনুঘটক,
পড়ার চান্স খুবই বেশি। বা যদি বলে যে অ্যাসিটিলিনে Br2 ব্রোমিন দিলে কি উৎপন্ন হবে? বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিটিলিন, ইথিলিন আর আমাদের যে ইয়ে আছে মিথেন আছে, এই যে যত ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে এখান থেকে ঘুরিয়ে পিছিয়ে বিভিন্ন রকম প্রশ্ন পড়তেই পারে, অবশ্যই এখানে আসবে। তারপর এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেকটিফাইড স্পিড, ডেঞ্জার স্পিড থেকে আসার চান্স ওই 80% ধরো। ডেঞ্জার স্পিড বা রেকটিফাইড স্পিড থেকে আসবে তোমার খুবই এলেও আসতে পারে, না আসার চান্স। পড়লে এখানে বলবে যে মেথিলেটেড স্পিড বা ডেঞ্জার স্পিড বলতে কি বোঝো, বা ডেঞ্জার স্পিডের ব্যবহার, ডেঞ্জার স্পিডের ব্যবহার বা মেথিলেটেড স্পিডের তোমার ডেফিনেশন, আর কিছু নয়। এই জৈব রসায়ন থেকে এইগুলো যেন অবশ্যই তোমরা পড়ে যাও। এখান থেকে তুমি কমন পাবেই পাবে, অবশ্যই পাবে, 100% একদম গ্যারান্টি সহকারে। তার মধ্যে তো আইইউপিএসসি নাম একদম 100% পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর এখান থেকে তেমন কিছু, ঠিক আছে। পরের যে অধ্যায়, সে অধ্যায়ের নাম কি? পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াস থেকে কিছু পড়ুক আর নাই পড়ুক, ওই যে আলফা বিটা ক্যালকুলেশনের যে অঙ্ক, আলফা বিটার ক্যালকুলেশনের যে অঙ্ক 100% পড়বেই পড়বে, একদম লিখে রাখো। আলফা বিটা আলফা বিটা ক্যালকুলেশন যে অঙ্ক ম্যাথ, ওইটা তোমার 100% পড়বেই। পরমাণু নিউক্লিয়াস থেকে যেসব তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয় আলফা বিটা আর গামা, এখান থেকে আলফা বিটা ক্যালকুলেশনের অঙ্ক 100% পড়ার সম্ভাবনা খুবই প্রবল। আলফা বিটা ক্যালকুলেশন অঙ্ক খুবই সহজ অঙ্কগুলো। আর এই অধ্যায়ের আর কি পড়তে পারে, যে বলবে তেজস্ক্রিয়তার ব্যবহার, মেডিসিনে কিভাবে ব্যবহার করা হয়। আর এখান থেকে তেজস্ক্রিয়তার ব্যবহার 2 নম্বর, এখান থেকে যেটা তোমরা অবশ্যই দেখে যাবে সেটা কি না, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন ডেফিনেশন। নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় শক্তি, যে নিউক্লিয় সংযোজনটা পড়ার চান্স খুবই বেশি। একটা ডেফিনেশন তোমরা পাবে, নিউক্লিয় সংযোজন এই অধ্যায় থেকে পড়ার চান্স বেশি। নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন ডেফিনেশন আসতে পারে, তবে এখান থেকে কিছু আসুক, বা এখান থেকে তেজস্ক্রিয়তার ব্যবহার থেকে বিভিন্ন রকম প্রশ্ন ঘুরিয়ে আসবে, যে এরকম আসতে পারে। বলবে যে এরকম তোমার বলবে যে কৃষিকাজে তেজস্ক্রিয়তা কি ব্যবহার, বা বলবে যে তোমার চিকিৎসা ক্ষেত্রে, বা বলবে যে তোমার ধরো কোনো একটা প্রাচীন তত্ত্ব, কোনো একটা পুরনো কোনো খনন কার্যে প্রাপ্ত কোনো পুরনো পাওয়া গেছে, সেখান থেকে পুরনো কোনো কাঠ বা হাড় পাওয়া গেছে, সেখান থেকে তুমি তেজস্ক্রিয়তা থেকে কিভাবে ওর বয়স নির্ণয় করবেন, বা কার্বন ডেটিং, একসাথে একটাই যে প্রশ্ন দিয়ে এতগুলো ঘুরিয়ে পিছিয়ে পড়তে হচ্ছে। কার্বন ডেটিং যেটা, ওটাই হচ্ছে এইটা কার্বন ডেটিং। প্রশ্ন যদি খুব কঠিন হয় তাহলে কার্বন ডেটিং পড়বে, এটা ঘুরিয়ে কিছুই নয়, একটাই উত্তর, এতগুলো প্রশ্ন। কার্বন ডেটিং, বা বলো যে পৃথিবীর বয়স নির্ণয়ে তেজস্ক্রিয়তার কি ব্যবহার, তেজস্ক্রিয়তা কিভাবে ব্যবহার করা হয় এটা। আর নিউক্লিয় বিভাজন, এটা কতটা ইম্পর্টেন্ট নয়, মোটামুটি যেন এগুলো যে আমাদের যেন 100% থাকে, অবশ্যই যেন তোমরা করে যাও, পড়ার চান্স খুবই বেশি, বিশেষ করে অঙ্ক। এরপর যেটা নিয়ে আমরা পড়বো সেটা কি না, প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে তোমার শর্ট প্রশ্ন, এখান থেকে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত 2 মার্ক পড়বে, লং প্রশ্ন 2 মার্ক পড়বে। প্রথম যে এর হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে বায়ুমণ্ডল আর একটা শক্তি। এখান থেকে এমন একটা প্রশ্ন পাবে যে তোমরা না পড়েও করতে পারবে অবশ্যই, সাধারণ জ্ঞান থাকলে করতে পারবে। এই যে জল দূষণ বা শব্দ দূষণ বা কোনো দূষণ নিয়ে, যেমন
না পড়ে আমরা লিখতে পারি, সেই রকম টাইপের কিন্তু একটা প্রশ্ন তুমি পাবে। ফার্স্ট যেটা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের যে 5টা স্তর আছে, এই স্তর থেকে শর্ট প্রশ্ন বা এমসিকিউ তোমরা পেতে পারো। যে অমুক স্তরটা, অমুক স্তরকে কি স্তর বলা হয়, বা অমুক স্তরটা কি নামে পরিচিত, বা কোন স্তরে কি অবস্থান করে, বা কোন স্তরটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এখান থেকে তোমার শর্ট প্রশ্ন এমসিকিউ থাকলেও থাকতে পারে, আসার চান্স 90% একদম 98% শর্ট প্রশ্ন এখান থেকে আসার চান্স বেশি এমসিকিউ। আমাদের চ্যানেলে পড়ানো আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে লং প্রশ্ন হিসেবে, লং প্রশ্ন হিসেবে যেটা ইম্পর্টেন্ট সেটা কি না, সেটা হচ্ছে ওজোন স্তর উৎপত্তি, ওজোন স্তর বা ওজোন লেয়ার উৎপত্তি, ওজোন স্তর উৎপত্তি বা হচ্ছে ধ্বংস, ওজোন স্তর উৎপত্তি বা ধ্বংসের পেছনে সিএফসি NO2 NO আর NO2 এর ভূমিকা। লং প্রশ্ন হিসেবে এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন পড়ার চান্স খুবই প্রবল, খুবই বেশি। ওজোন স্তর ধ্বংসের পেছনে NO NO2 CFC এর ভূমিকা অথবা ওজোন স্তর উৎপত্তির কারণ, এটা পড়ার চান্স খুবই বেশি। আচ্ছা, এরপর লং প্রশ্ন হিসেবে 2 মার্কের প্রশ্ন হিসেবে বলবে যে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবও এলেও আসতে পারে, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, বিশ্ব উষ্ণায়ন থেকে যদি প্রশ্ন খুবই সহজ হয়, গ্রিন হাউস ইফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস প্রভাব কমানোর উপায়গুলো, এখান থেকে তোমরা একটা পাবে, খুবই সহজভাবে একটা একটা সহজ প্রশ্ন তুমি পাবে এই গ্রিন হাউস ইফেক্ট বা বিশ্ব উষ্ণায়নের শর্ট প্রশ্ন তুমি পাবে। এরপর শক্তির যে পার্টটা আছে, এই শক্তির পার্ট থেকে অপ্রচলিত শক্তি হ্যান ত্যান এখানে একটু দেখে রাখো। তারপর যেটা সেটা হচ্ছে শর্ট প্রশ্ন হিসেবে কয়লা খনি যে মিথেন গ্যাস আছে কাকে বলা হয় এইটা, আর মিথেন হাইড্রেটকে ভবিষ্যতে অন্যতম জ্বালানি হিসেবে, মিথেন হাইড্রেটের সংকেত কি না 4 মিথেন 4CH4 23 জল, 4CH4 23 জল, 4CH4 23 জল, 4CH4 23 জল। এখান থেকে তোমার শর্ট প্রশ্ন বা লং প্রশ্ন আসতে পারে। শর্ট প্রশ্ন কি, শর্ট প্রশ্ন পড়লে বলবে যে ফায়ার আইস কাকে বলা হয়, বা মিথেন হাইড্রেট কি, বা আগুনে বরফ কি, বা বলবে যে মিথেন হাইড্রেটকে কেন ভবিষ্যতে অন্যতম বিকল্প শক্তি হিসেবে গণ্য করা হয়েছে, বা বলবে যে মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন গ্যাস আহরণ করা হয়, এখান থেকেই পাবে। মোটামুটি এইগুলো যেন থাকে অবশ্যই, এইগুলো যেন থাকে। এই 3টা অধ্যায় যদি ঠিকঠাক করো, যারা পাস করতে পারে না হচ্ছে তারা আরামসে পাস করে যাবে। আর যাদের টার্গেট 100% পাওয়া, তার জন্য এই টপিকগুলো যেন তোমাদের মিস না হয়, অবশ্যই দেখে রাখো, পড়বে অবশ্যই। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে আয়নীয় আর সমযোজী বন্ধন। আয়নীয় সমযোজী বন্ধন থেকে কিছু পড়ুক বা নাই পড়ুক, ওই যে ডট দিয়ে যেটা আমাদের আঁকতে হয়, ওইটা কিন্তু পড়ার চান্স খুবই বেশি। লুইস ডট, দেখি লুইস ডট, সরি, এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লুইস ডট গঠন স্ট্রাকচার, লুইস ডট গঠন পড়ার চান্স খুবই বেশি, একদম 99% পড়ার চান্স। কোনো একটা দিয়ে দিবে, বলবো যে লুইস ডট অঙ্কন করো, এখান থেকে পড়ার চান্স খুবই বেশি লুইস ডট দিয়ে। আয়নীয় বা সমযোজী বন্ধনে পড়ার চান্স এখানটায় খুব বেশি। আচ্ছা, অষ্টক সূত্র আর দ্বৈত সূত্রে বলতে কি বোঝো, পড়লে পড়তে পারে। অষ্টক সূত্র আর দ্বৈত সূত্র, অষ্টক সূত্র অক্টেট রুল or কি ডুপ্লেট রুল,
বলতে কি বলছে এখানে পড়ার চান্স খুবই বেশি। আয়নীয় সমযোজী বন্ধনের পার্থক্য ইম্পর্টেন্ট, খুবই আয়নীয় সমযোজী বন্ধনের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তড়িৎযোজী বা সমযোজী যৌগ গঠন হওয়ার শর্ত, তড়িৎযোজী বা সমযোজী যৌগ গঠন হওয়ার শর্ত যেন তোমরা দেখে যাও অবশ্যই। তড়িৎযোজী বা সমযোজী গঠন হওয়ার শর্ত, ব্যাস এইগুলো যেন তোমাদের থাকে অবশ্যই, 100% যেন এইগুলো করে যাও। এখান থেকে পার্থক্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তড়িৎযোজী আর হচ্ছে আয়নীয় আর সমযোজীর মধ্যে পার্থক্য। আচ্ছা, এই পরের অধ্যায় কি না, পরের অধ্যায় হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ, গ্যাসের আচরণের মধ্যে কিছু পড়ুক আর নাই পড়ুক, তিনটা যে সূত্র আছে, তিনটা সূত্র হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র আর কি না চার্লসের সূত্র আর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র আর হচ্ছে আদর্শ গ্যাস, আর কি আদর্শ গ্যাস। এই চারটার মধ্যে, আর বয়েল চার্লসের তো সমন্বয় তোমরা অলরেডি পারবে, ওইটা বয়েল আর চার্লসের সূত্রের যে সমন্বয়, ওইটা দুটো জানলে একসাথে সমন্বয় করে দিবে। সমন্বয়, সমন্বয় আর আদর্শ হলে তো তিনটা অ্যাড করবে। আদর্শ হলে তোমরা জানো, আদর্শ হলে যে তিনটা অ্যাড করে দিবে, তিনটা অ্যাড করে দিলে আদর্শ গ্যাস আমরা পেয়ে যাবো। এখান থেকে একটা তুমি পাবে অবশ্যই, এখান থেকে অবশ্যই পাবে। সেই সাথে কি ম্যাথ পাবে, এখান থেকে ম্যাথ তোমরা পাবে, অঙ্ক পাবে এখান থেকে। আর এখান থেকে এমসিকিউ বা 2+3 যেসব 3 মার্কের প্রশ্নে 2+3 আছে, 2+1 হবে, সেক্ষেত্রে বয়েল চার্লসের যত ধরনের যে লেখচিত্রগুলো আছে, এই লেখচিত্র থেকে, এই লেখচিত্র থেকে লেখচিত্র থেকে লেখচিত্র থেকে অবশ্যই তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে আসবে, লেখচিত্র থেকে। এইগুলো তোমাদের 100% এরকম। প্রশ্ন যদি খুবই কঠিন হয় তাহলে গেলু-সাকের গ্যাস আয়তন সূত্র, প্রশ্ন যদি খুবই কঠিন হয়, গেলু-সাকের গ্যাস আয়তন সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা গেলু-সাকের গ্যাস আয়তন সূত্র কিভাবে প্রশ্ন করবে। গেলু-সাকের গ্যাস আয়তন সূত্র, গ্যাস আয়তন সূত্র। প্রশ্ন কঠিন হলে এটা তুমি পাবে। আচ্ছা, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য পেতে পারো, বা সংজ্ঞা না দিয়ে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য ইম্পর্টেন্ট। এটা দেখে রাখবে, খুবই সহজ, এখান থেকে অঙ্ক তুমি পাবেই। আর লাস্ট যেটা সেটা হচ্ছে এই টপিকের পড়ার চান্স খুবই বেশি, সেটা কি না, সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্য, সেখান থেকে গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্য 3 নম্বর, পস্টুলেট বা গ্যাসের তত্ত্বের মূল স্বীকার্য। এইখান থেকে একটা তুমি পাবে যে মূল স্বীকার্য, এখান থেকে গ্যাসের মূল স্বীকার্য পড়তে পারে, অথবা কি না গ্যাসের অণুগুলোর উপর বেগ, গ্যাসের অণুগুলোর বেগ আর চাপের প্রভাব। এখান থেকে তিনটার মধ্যে যে কোনো একটা পাবে, বেগ আর চাপের প্রভাব, বেগ আর চাপের প্রভাব, বেগ আর চাপের প্রভাব। লাস্ট কি বেগ, চাপ আর কি না, হ্যাঁ বেগ আর চাপের প্রভাব, ঠিক আছে। আর যেটা হচ্ছে আর একটা, এইটা মূল স্বীকার্য, এখানে তিনটা মূল স্বীকার্য পড়তে পারে, বেগ বা চাপের প্রভাব পড়তে পারে। লাস্ট যেটা সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে গ্যাসের আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বিচ্যুতির কারণ। 4 নম্বর হচ্ছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, বিচ্যুতির কারণ। এই তিনটার মধ্যে একটা পড়ার সম্ভাবনা খুবই বেশি, এটা পড়ার সম্ভাবনা খুবই বেশি, বিচ্যুতির কারণ। যারা পাস করতে পারবে না ভাবছো, তারা এইগুলো
দেখে যে অবশ্যই যাবে, একদম যেগুলো লিখছি ওইগুলো দেখে যাবে, আরামসে পাস করে যায়। যারা 100% পাওয়ার টার্গেট, তারা যেন এগুলো, এই টপিকগুলো যেন মিস না হয়, চ্যাপ্টারে এই টপিকগুলো যেন মিস না হয়, বিচ্যুতি কারণ। আচ্ছা, পরের যে অধ্যায় সেটা কি না চলতড়িৎ। চলতড়িৎ থেকে যে সূত্রগুলো আছে আমাদের, সেটা কি না, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের চলতড়িৎ থেকে। আচ্ছা, প্রথম থেকে আলোচনা করি চলতড়িতে। চলতড়িৎ থেকে অঙ্ক তুমি তো পাবে। চলতড়িৎ কোন পোর্শন থেকে অঙ্কগুলো পাবে সেটা বলছেন। অঙ্ক অঙ্ক তুমি এই অধ্যায় থেকেও পাবে, অঙ্ক তুমি পাবে। আর দুই নম্বর হচ্ছে যে ধরনের সূত্র, যত ধরনের সূত্র এখানটায় আছে, ওহমের সূত্র, ওহমের সূত্র, ওহমের সূত্র, আর কি না পড়লে 2 মার্ক হিসেবে পড়বে। ওহমের সূত্র 2 মার্ক পড়া মানে তুমি বিবৃতি করবে, সেই সাথে বর্ণনা অবশ্যই যেন দাও, ম্যাথামেটিক্যাল ডেরিভেশন যেন অবশ্যই করো। গাণিতিক রূপ তোমাকে দিতেই হবে 2 নম্বর হলে। 1 নম্বর হলে তুমি যদি দিয়ে সরাসরি গাণিতিক রূপটা লিখে দাও, ঠিক আছে, কিন্তু 2 নম্বর হলে তুমি অবশ্যই দিবে। আর এখান থেকে অঙ্কের মধ্যে যেটা, সেটা হচ্ছে সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় যুক্ত করা আছে, এগুলো যে রোধ কত নির্ণয় করা। সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় দিয়ে এখানে অঙ্ক পড়ার চান্স খুবই বেশি, পড়লে পড়তে হয় না, পড়ার চান্স খুবই বেশি, পড়ার চান্স খুবই বেশি এটাই। আচ্ছা, পরিবাহী আর অন্তরকের ডেফিনেশন। 3 নম্বর হচ্ছে পরিবাহী আর অন্তরকের ডেফিনেশন। এটা দেখলে অন্তরক, পরিবাহী অন্তরকের ডেফিনেশন। আচ্ছা, আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রশ্নটা যে সমান্তরাল সমবায় যুক্ত রোধ সমূহের তুল্য রোধ নির্ণয়। সমান্তরাল সমবায় যুক্ত রোধ সমূহের তুল্য রোধ নির্ণয়, এইটা অথবা কি সমান্তরাল সমবায় রোধগুলির মধ্য দিয়ে প্রবাহ মাত্রার মান আলাদা হয় কিন্তু প্রতিটি রোধের প্রান্তীয় বিয়োগ প্রবাহের মান সমান হয়, প্রমাণ করো। পড়ার চান্স খুবই বেশি। আর বা একই প্রশ্ন আর যে বলছিলাম যে সমান্তরাল সমবায়ে যুক্ত রোধ সমূহের তুল্য রোধ নির্ণয়, এটা ঘুরিয়ে কিভাবে প্রশ্ন আসতে পারে। সমান্তরাল সমবায়ে তুল্য রোধ অনন্যক সমবায়ে যুক্ত রোধগুলি অনন্যকের সমষ্টির সমান, ওই একটাই উত্তর। পড়ার চান্স খুবই বেশি, এটা অবশ্যই তোমরা পড়বে। আচ্ছা, জুলের সূত্র, যত ধরনের সূত্র আছে, জুলের সূত্র, ওহমের সূত্র, জুলের সূত্র, এখান থেকে একটা সূত্র তুমি পাবে, জুলের সূত্র। জুলের সূত্র বলতে তোমাকে 3টাই সূত্র তোমাকে বলতে হবে। আচ্ছা, এরপর এখান থেকে একটা প্রশ্ন এমন পাবে যেটা তুমি বানিয়ে লিখতে পারবে। এখান থেকে একটা প্রশ্ন জানবে, যে গৃহস্থালির কাজে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ব্যবহার কোথায়, না আমরা যে ইস্ত্রিতে ব্যবহার করি বা বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক বাতি, এইটা, অথবা কি না তোমার যে সিএফএল বা এলইডি বাল্ব ব্যবহারের সুবিধা, সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের সুবিধা, এটা কি না এখান থেকে এই ধরনের একটা প্রশ্ন পাবে যা তুমি বানিয়ে লিখতে পারবে। আচ্ছা, তড়িৎ চুম্বক থেকে, এই অধ্যায়ে দ্বিতীয় পার্ট, তড়িৎ চুম্বক থেকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এইটা অথবা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, দুটোর মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা খুবই বেশি। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অথবা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, খুবই বেশি প্রবল, একদম ধরে রাখো 100% মতো। ফ্লেমিং ও বামহস্ত নিয়ম, দুটোর মধ্যে যে কোনো একটা পড়ার সম্ভাবনা প্রচুর বেশি। না হলে ফ্লেমিং ও বামহস্ত নিয়মে অ্যাপ্লিকেশন দিয়ে দিবে কি না বার্লোর চক্র বা মোটরের
নীতি, বার্লোর চক্র বা বৈদ্যুতিক মোটরের নীতি বা কার্যপ্রণালী, বৈদ্যুতিক মোটরের নীতি বা কার্যপ্রণালী দিয়ে এখান থেকে তুমি পাবে, একটা প্রশ্ন তুমি অবশ্যই পাবে। আচ্ছা, এরপর লেন্সের সূত্রটা দেখে রাখবে, লেন্সের সূত্র। শর্ট প্রশ্ন হিসেবে 1 মার্ক হিসেবে 2+1 যেগুলো, এগুলোতে লেন্সের সূত্র কি বলতে পারে। ডিসি অপেক্ষা এসি এর সুবিধা, ডিসি অপেক্ষা এসি এর সুবিধা, এটা দেখে রাখবে অবশ্যই, ডিসি অপেক্ষা এসি এর সুবিধা। আচ্ছা, এরপর বৈদ্যুতিক জেনারেটর থেকে যেটা, সেটা হচ্ছে এখান থেকে বৈদ্যুতিক জেনারেটর থেকে ততটা বেশি নয়, কিছু করো না করো কিন্তু এইটা করে রাখবে, সেটা হচ্ছে কি না, যে কোনো একটা বর্তনী এখানে আঁকতে দিতে পারে। ততটা তোমাদের এটা 11 থেকে এগুলো হয়, তবে এখানে বর্তনী যদি প্রশ্ন কঠিন হয়, যে কোনো একটা বর্তনী তোমাকে আঁকতে দিতে পারে। আচ্ছা, এরপর যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো, সে অধ্যায় কি না, পর্যায় সারণী মৌলদের ধর্মের পর্যায়বৃত্ত। পর্যায় সারণী মৌলদের ধর্মের পর্যায়বৃত্ত, এখান থেকে কিছু প্রশ্ন পড়ুক না পড়ুক, এই ধরনের প্রশ্ন তো অবশ্যই দিবে যে ধর্মগুলি গ্রুপ বা পর্যায় বা শ্রেণী বরাবর কিরূপ পরিবর্তিত হয়, এই ধরনের প্রশ্ন তুমি পাবে এখান থেকে। এই ধরনের প্রশ্ন তুমি এখান থেকেই পাবে। মেন্ডেলিফের সূত্র, ফার্স্ট যেটা মেন্ডেলিফের আগে কোনো সূত্র তত বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মেন্ডেলিফ থেকে পড়তে পারবে। বা মেন্ডেলিফের শ্রেণী বলে যে মেন্ডেলিফের পর্যায় কয়টা শ্রেণী, কয়টা পর্যায় আর শ্রেণী বা উপশ্রেণী, বা বলবে যে আধুনিক পর্যায়, এখানে শর্ট প্রশ্ন হিসেবে এখান থেকে এগুলো আসতে পারে। মেন্ডেলিফ থেকে একটা প্রশ্ন তুমি পাবে, মেন্ডেলিফ থেকে তুমি পাবে। আচ্ছা, এরপর এখান থেকে কমন যে প্রশ্ন পাবে, সেটা যে পর্যায় বা শ্রেণী বরাবর কি রূপে কোন একটা ধর্ম পরিবর্তন হয়, এখান থেকে 100% এরকম টাইপের তুমি প্রশ্ন পাবে। ধর্ম বা শ্রেণী বরাবর, ধর্ম বা শ্রেণী বরাবর, ধর্ম বা শ্রেণী বরাবর, সরি, পর্যায় বা শ্রেণী বরাবর, পর্যায় বা শ্রেণী বরাবর মৌলগুলি যে কোনো ধর্ম, সেটা হতে পারে তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ, বা আয়নাইজেশন এনার্জি, জারণ বিজারণ ধর্ম, আয়নাইজেশন এনার্জি, জারণ বিজারণ ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, মানে 100% তোমাদের পড়বে এই ধর্মগুলো দিয়ে। এগুলো করে রাখো, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম। আর প্রশ্ন যদি খুব বেশি কঠিন হয়, তাহলে এখানে পারমাণবিক ব্যাসার্ধ ক্যাটায়ন দিয়ে বা অ্যানায়ন দিয়ে পড়তে পারে, ক্যাটায়ন বা অ্যানায়ন, কোন একটা পর্যায় বা শ্রেণী বরাবর ক্যাটায়ন বা অ্যানায়ন দিয়ে পড়তে পারে, ক্যাটায়ন বা অ্যানায়ন দিয়ে পড়তে পারে। আচ্ছা, এর পরের যে অধ্যায়, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে এখানটায় যেটা আসবে, সেটা হচ্ছে সেটা, এক সেকেন্ড, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে যেটা করতে পারো সেটা কি না, সেটা হচ্ছে সেটা বলে যে বিভিন্ন রকম ধাতুর নিষ্কাশনে ক্যাথোড বা অ্যানোয়নের যে পরীক্ষাগুলো আছে না, এইটা আসার সম্ভাবনা খুবই বেশি। যে ধাতু নিষ্কাশনে ক্যাথোড বা অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোড বা অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোড বা অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোড আছে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বা অ্যানোড বিক্রিয়া পড়ার সম্ভাবনা খুবই বেশি। বা এখান থেকে বলছে তড়িৎ লেপনের উদ্দেশ্য, তড়িৎ লেপনের উদ্দেশ্য, তড়িৎ লেপনের উদ্দেশ্য, তড়িৎ লেপনের উদ্দেশ্য, তড়িৎ লেপনের লেপন বা তড়িৎ লেপন দেওয়ার কারণ বা উদ্দেশ্য। ক্যাথোড অ্যানোডে তুমি পাবে এখান থেকে
ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া এখান থেকে তুমি পাবে। হ্যাঁ, তড়িৎ লেপনের উদ্দেশ্য, এটা যেন তোমাদের অবশ্যই যেন তোমরা করে যাও, পড়ার চান্স খুবই বেশি এখান থেকে তো পড়ার চান্স খুবই বেশি। আচ্ছা, পরের অধ্যায় তাপের ঘটনাসমূহ। পরের অধ্যায় হচ্ছে তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহতে তোমরা যেটা দেখে যাবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে এখান থেকে একটা সংজ্ঞা তুমি পাবে যে বিভিন্ন রকম যে গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক যে আছে, এখান থেকে ওই ধরনের প্রশ্ন পাবে, বা আরেকটা যে গুণাঙ্ক দিয়ে তুমি প্রশ্ন এখানে একটা পাবে। আর দুয়ে হচ্ছে 2 নম্বর যেটা এই অধ্যায়ের ইম্পর্টেন্ট, সেটা কি না, সেটা হচ্ছে যে বলবে যে তামা পিতল বা কোন একটা বলবে যে এর প্রসারণ গুণাঙ্ক 0.00 কোন একটা দিয়ে দিবে, দিয়ে তার একক দিয়ে দিবে, বলতে কি বোঝো। পড়ার সম্ভাবনা খুবই প্রবল, পড়ার সম্ভাবনা এখান থেকে খুবই প্রবল। এটা পরিবাহিতা তাপের পরিবহনে, এখান থেকে পরিবাহিতা তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে যে সম্পর্কটা আছে ওইটা একটু দেখে রাখো। এটা একটু দেখে রাখো। দৈনন্দিন জীবনে তাপ পরিবহনের উদাহরণ, মানে পুরো অধ্যায় জুড়ে, পুরো বই জুড়ে একটা দুটো প্রশ্ন এমনই পাবে যা তুমি নিজে বানিয়ে লিখতে পারবে। এখান থেকে যেন এটা তোমার অবশ্যই মনে থাকে, করে যাবে এগুলো অবশ্যই। আচ্ছা, আর এখান থেকে চার্লসের সূত্রে যদি প্রশ্ন কঠিন হয় তাহলে চার্লসের সূত্রের সাহায্যে আয়তন গুণাঙ্কের মান নির্ণয়, আয়তন গুণাঙ্কের মান নির্ণয়। আচ্ছা, পরের অধ্যায় হচ্ছে রাসায়নিকগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। আচ্ছা, এই অধ্যায় থেকে তোমরা যেটা করবে সেটা কি না, সেটা হচ্ছে যে পরীক্ষাগুলো যে আছে এখানে, যে 3টা পরীক্ষা 4টা পরীক্ষা আছে, সেই পরীক্ষা থেকে পড়ার চান্স খুবই বেশি। সেই পরীক্ষা থেকে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে যে প্রস্তুতিগুলো আছে সেটা পড়ার চান্স বেশি। এখান থেকে এই অধ্যায় হচ্ছে স্কোরিং একটা অধ্যায়, এখান থেকে তুমি পাবে একদম প্রথম থেকে যদি বলি তাহলে যে শর্ট প্রশ্ন হিসেবে লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া। 2 নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে এখান থেকে নেসলার বিকারক, নেসলার বিকারক, নেসলার বিকারক, নেসলার বিকারক। তারপর অ্যামোনিয়া ও ইউরিয়ার শিল্প প্রস্তুতি, অ্যামোনিয়া ও ইউরিয়া এখান থেকে একটা শিল্প প্রস্তুতি পাবে 100%। অ্যামোনিয়া, ইউরিয়া, অ্যামোনিয়া বা কি ইউরিয়া, অ্যামোনিয়া ইউরিয়া, অ্যামোনিয়া ইউরিয়া বা অ্যামোনিয়া থেকে ইউরিয়া শিল্প উৎপাদন, অথবা যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S, হাইড্রোজেন সালফাইড H2S, H2S প্রস্তুতি। এখান থেকে শর্ট প্রশ্ন হিসেবে তখন পড়তে পারে ইউরিয়া থেকে যে কালাজ্বরের ওষুধ, কালাজ্বরের ওষুধ আসলে পড়তে পারে। তারপর কি না, নাইট্রোজেন একটু দেখে রাখো, নাইট্রোজেন, নাইট্রোজেন। আচ্ছা, এখান থেকে আর কি না, HCl খুবই ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কি অথবা সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড
আর সালফিউরিক অ্যাসিড, তিনটার মধ্যে 100% যে কোনো একটা পড়বে H2SO4 লং প্রশ্ন হিসেবে। শিল্প প্রস্তুতি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর কি নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এই তিনটার মধ্যে যে কোনো একটা শিল্পে প্রস্তুতি পড়ার সম্ভাবনা বেশি। অসল পদ্ধতি বলবে, ঘুরিয়ে মূল্য অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, একই পর্ষ পদ্ধতি সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, এতে পড়বে 100%। অবশ্যই জন্য মনে থাকে তোমাদের। হ্যাঁ, পর্ষ পদ্ধতিতে যে অনুঘটক যে আছে V2O5, হ্যাঁ V2O5, এটাতে প্রশ্ন অনুঘটক হিসেবে কেন এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এর পরের অধ্যায় হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। পরের অধ্যায় হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে কিছু করো না করো এটা অবশ্যই তোমরা করে যাবে, যে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে এটা, যে এখান থেকে মৃদু তড়িৎ বিশ্লেষণ করা দরকার, একটু দেখে যাবে মৃদু তড়িৎ বিশ্লেষণ আর হচ্ছে মৃদু তড়িৎ, তীব্র তড়িৎ বিশ্লেষণ, মৃদু তড়িৎ বিশ্লেষণের পার্থক্য। কিন্তু এটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন। অ্যালুমিনিয়াম নিষ্কাশন এখান থেকে তুমি পাবে, অ্যালুমিনিয়াম নিষ্কাশন, অ্যালুমিনিয়াম নিষ্কাশন, অ্যালুমিনিয়াম নিষ্কাশন। হ্যাঁ, এটাতে বা প্রশ্ন পড়তে পারে যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আর অ্যানোড রূপের বিক্রিয়া, ক্যাথোড আর অ্যানোড রূপের বিক্রিয়া, এখান থেকেও ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া করতে পারে। যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে, কপার সালফেটের জলীয় দ্রবণে, কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়াটি লিখা, খুবই ইম্পর্টেন্ট। ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া। তড়িৎ লেপনের উদ্দেশ্য, তিনি হচ্ছে তড়িৎ লেপনের উদ্দেশ্য, তড়িৎ লেপনের উদ্দেশ্য। আচ্ছা, এরপরে হচ্ছে রাসায়নিক গণনা। এখান থেকে অঙ্কর মূল অধ্যায় পড়বে অবশ্যই, যে রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকে যেটা সেটা হচ্ছে অঙ্ক পড়ার চান্স খুবই বেশি। রাসায়নিক গণনায় ম্যাথ দেখবে, ম্যাথকে টার্গেট করবে, অঙ্ক, এখান থেকে তোমার অঙ্ক পড়ার চান্স বেশি। রাসায়নিক গণনা থেকে অঙ্ক পড়বে। আর যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা প্রশ্ন যদি খুবই সহজ হয় তাহলে ওই বাষ্প ঘনত্ব আর হচ্ছে আণবিক ভরের যে সম্পর্ক, বাষ্প ঘনত্ব সমান কি না আণবিক ভর, গ্যাসে আণবিক ভর বাই 2, এই সম্পর্কটা করে যাবে, পড়ার চান্স খুবই বেশি। যে কোনো একটা সম্পর্ক এখান থেকে পাবে, প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব আণবিক ভরের সম্পর্ক, অথবা কি না, অথবা প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্ব, অথবা প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্ব, প্রমাণ ঘনত্ব, প্রমাণ ঘনত্ব এন্ড বাষ্প ঘনত্ব, প্রমাণ ঘনত্ব এন্ড কি বাষ্প ঘনত্ব। এখান থেকে একটা সম্পর্ক পড়ার সম্ভাবনা বেশি, খুবই প্রবল। আর তাছাড়া তো অঙ্ক তো আছেই, এটা যেন অবশ্যই তোমরা দেখে যাও। এরপরে অধ্যায় কি আলো, এরপরে অধ্যায় আমাদের কি না আলো। আলো থেকে কিছু পড়ো না পড়ো এইটা অবশ্যই করে যাবে, আলো থেকে কিছু করো না করো এটা অবশ্যই করে যাবে। যে আলোতে যে প্রতিবিম্বগুলি গঠন হয় এই লেখচিত্রের মাধ্যমে, প্রতিবিম্বগুলি যে গঠন হয় এই লেখচিত্রের মাধ্যমে দেখা। প্রতিফলনের সূত্র, প্রশ্ন যদি খুবই সহজ হয় প্রতিফলনের সূত্র আসতে পারে, প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র, উত্তল লেন্স, উত্তল দর্পণ, অবতল দর্পণ, এইটা তোমরা করবে। অবতল দর্পণে ফোকাস দূরত্ব নির্ণয়,
অবতল দর্পণে ফোকাস দূরত্ব নির্ণয়, এই প্রশ্নের জন্য অবশ্যই তোমরা করো। আচ্ছা, এরপর যেটা তোমরা করবে সেটা হচ্ছে উত্তল বা অবতল দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলনের লেখচিত্র চিত্র সহ এইটার প্রমাণ আসতে হবে। বা এরপর যেটা আছে সেটা হচ্ছে R সমান 2F, এখান থেকে একটা প্রমাণ পাবে বা সূত্র পাবে, যেগুলা বললাম এর মধ্যে থাকবে। R সমান 2F, হ্যাঁ, R সমান 2F প্রমাণ, R সমান 2F প্রমাণ এখান থেকে পেতে পারো। তারপর সদ্বিম্ব আর অসদ্বিম্ব যে গঠন, প্রতিবিম্ব গঠন, যে এটা এখান থেকে তুমি পাবে, যে অবতল দর্পণ দ্বারা অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন বা অবতল দর্পণ দ্বারা সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন, চিত্র সহ পড়ার চান্স খুবই বেশি। আলোর প্রতিসরণ থেকে আলোর প্রতিফলন, প্রতিসরণ, এদের মধ্যে যে কোনো একটা সূত্র তুমি পাবে, আলোর প্রতিফলন বা প্রতিসরণের সূত্র, প্রতিসরণের সূত্র বা প্রতিফলনের সূত্র, প্রতিফলন আর হচ্ছে প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র এখান থেকে শর্ট প্রশ্ন আসে, আলো থেকে শর্ট প্রশ্ন পাবে একদম। প্রতিফলনের সূত্র বললে আমাদের দুটো সূত্র লিখতে হবে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। আবার দ্বিতীয় সূত্রটি কি, ঘুরিয়ে বলতে দ্বিতীয় সূত্রটি হচ্ছে স্নেলের সূত্র নামে পরিচিত, এবং ঘুরিয়ে পড়তে পারে। আচ্ছা, তারপর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লঘুতর থেকে ঘনতর মাধ্যম বা ঘনতর থেকে লঘুতর মাধ্যমে গেলে কৌণিক যে বিচ্যুতি, কৌণিক বিচ্যুতি, এখান থেকে অঙ্ক আসবে, নাহলে থিওরি আসবে। অঙ্ক বা থিওরি কোন নির্ণয় করতে বলবে 100% একদম লিখে রাখো। অঙ্ক বা থিওরি আসবেই কৌণিক বিচ্যুতি থেকে, পড়ার চান্স খুবই বেশি এখানটায়। আচ্ছা, প্রিজম থেকে প্রিজমের থেকে যদি প্রশ্ন আসে তাহলে হুবহু প্রশ্ন এরকম আসবে যে প্রিজমের আপতিত ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতি কোণ নির্ণয়, চ্যুতি কোণ নির্ণয়। এবার লেন্স থেকে যেটা আসার চান্স বেশি সেটা কি না, সেটা হচ্ছে উত্তর লেন্সে সৎ আর অসৎ, উত্তর লেন্সে সৎ আর হচ্ছে অসৎ, সৎ আর অসৎ, উত্তর লেন্সে সৎ আর অসৎ প্রতিবিম্ব গঠনের চিত্র 100% দেখো, পড়ার চান্স খুবই, প্রতিবিম্ব গঠনের চিত্র, চ্যুতি, এখান থেকে সদ্বিম্ব অসৎবিম্ব প্রতিবিম্ব গঠনের চিত্র বলে যে উত্তর লেন্স দ্বারা সৎ অবশিষ্য এবং খর্বাকার প্রতিবিম্ব গঠন বা উত্তর লেন্স দ্বারা অসৎ সমশিষ্য এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের চিত্র, পড়ার চান্স বেশি, এখান থেকে পড়বি। চোখ থেকে যদি পড়ে হুবহু পড়বে যে চোখের প্রতিবিম্ব গঠনের চিত্র অঙ্কন করো, চোখের প্রতিবিম্ব গঠনের চিত্র, যদি পড়ে যে চোখের প্রতিবিম্ব গঠনের চিত্র 4 নম্বর, একটু সিরিয়ালটা দেখে নিবি কত নম্বর। চোখের প্রতিবিম্ব গঠনের চিত্র, চোখের প্রতিবিম্ব গঠনের, চোখের প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র তোমাকে বর্ণনা করতে হবে এখান থেকে। আচ্ছা, এখান থেকে যে দীর্ঘ দৃষ্টি আর হর্ষ দৃষ্টি, এখান থেকে তুমি প্রশ্ন পাবে, 90% চান্স আছে দীর্ঘ দৃষ্টি বা হর্ষ দৃষ্টি। এখান থেকে অঙ্ক আসে, হর্ষ দীর্ঘ দৃষ্টির অঙ্ক।
আচ্ছা, এরপর আলোর বিচ্ছুরণে এখানে যেটা পাবে তুমি সেটা হচ্ছে স্নেলের সূত্রের সাহায্যে ওই যে প্রমাণটা, এক সেকেন্ড বুঝতে হবে, ওইটা হচ্ছে এই প্রমাণটা যেন অবশ্যই তোমরা করে যাও, প্রমাণটা যে 5 নম্বর, সেটা হচ্ছে ডেল্টা সমান I মাইনাস আর, ডেল্টা সমান I মাইনাস আর। একটু দেখে যাবে, এটা প্রমাণটা পড়ার চান্স খুবই বেশি, এটা আলোর বিচ্ছুরণ প্রিজম থেকে। আচ্ছা, এরপর আলোর তরঙ্গ থেকে এইটা শুধু একটু সম্পর্কটা দেখবে তো, প্রতিসরাঙ্ক সমান ল্যামডা 0/λ, প্রতিসরাঙ্ক সমান ল্যামডা 0/λ। আচ্ছা, এরপর তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বেগের যে সম্পর্ক আছে, ওইটা একটু দেখে নিবে, 9 ছিল, ওইটা একটু দেখে যাবে অবশ্যই, এটা দেখে যাও। আচ্ছা, এরপর যে এই অধ্যায়টা, সেই অধ্যায় তো শেষ, এরপর এইগুলো মোটামুটি দেখে যাও, এগুলো মোটামুটি দেখে যাও, পড়ার চান্স খুবই বেশি, 100% কমন পাবে। এইগুলো যেন রেডি করে যাও, যাদের উদ্দেশ্য 100% পাওয়া, বা যারা ভাবছো যে পাস করতে পারবে না, এই এতগুলোর মধ্যে তোমার যেটা রেডি করতে পারবে, এটা রেডি করে যাও, দেখবে কমন তুমি পাবে 100% একদম। ঠিক আছে, থ্যাংক ইউ।